বাংলাদেশের ইতিহাসে তারেক রহমানের মতো কোন অযোগ্য প্রধানমন্ত্রী ইতিহাস কখনো পায়নি, আবার প্রমাণিত হল। মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয় সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। তাহলে এবার বিরোধী দলের উদ্দেশ্য বুঝতে পেরেছেন? কক্সবাজারে এসে বলেন যে বিরোধী দল এই বাজেটে মাদক এবং ধূমপান জাতীয় দ্রব্যের ট্যাক্স বাড়ানো হয়েছে বলে বিরোধী দল তার বিরুদ্ধে প্রতিবাদ করে মিছিল করেছে। মিথ্যা, ভুয়া। আমরা সকাল থেকে দেখেছি অজোর ধারায় বৃষ্টি হচ্ছিল না ভাই? কিন্তু আল্লাহর কি নিয়ামত, যখন এই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে পদার্পণ করলেন, আল্লাহর রহমতে বৃষ্টি থেমে গেল। যেটা ক্ষতিকর, যেটা খেলে মানুষের সমস্যা, যেটা খেলে মানুষের ফুসফুস নষ্ট হয়, যেটা খেলে মানুষের সম্পর্ক নষ্ট হয়, যেটা খেলে একটা মানুষকে খুন করতে আগ্রহ হয়, যেটা খেলে একটা মানুষ ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাদেরকে ধর্ষণ করে, যেটা খেলে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, তাহলে এই জিনিসটা আমার সোনার বাংলাদেশে বেচার অনুমতি দেন কেন, বানানোর অনুমতি দেন কেন? জামাত চায় সরকার নির্বিঘ্নে অন্তত আগামী 2-3 বছর দেশ চালাক। এতে তারা ভিতরে ভিতরে কাজ করে যায় নিজেদের গোছাতে একেবারে। এবং যেহেতু বিএনপি আওয়ামী লীগের মতো বর্জুয়া দল, তারা নিজেদেরকে ওইভাবে গোছাতেও পারে না, ওইভাবে ম্যানেজও করতে পারে না। এই পুরো সুবিধাটা জামাত নেবে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিও শুরুতে আপনারা ইতিমধ্যে ভিডিওর অনেকগুলো অংশবিশেষ দেখে নিয়েছেন। দেখেই বুঝতে পেরেছেন ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় হতে চলেছে। তাই না টেনে পুরো ভিডিওটি দেখে আসুন, তাহলেই বুঝতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে জানা অজানা অনেক রকমের তথ্য। তো একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে আসা যাক। বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক বিন জিয়া কি করলেন? চীনের দুঃখ ওয়াং হোক, বাংলাদেশের দুঃখ প্রধানমন্ত্রী তারেক রহমান। আমি একটা কথা আগেই বলেছি যে বাংলাদেশের ইতিহাসে তারেক রহমানের মতো কোন অযোগ্য প্রধানমন্ত্রী ইতিহাস কখনো পায়নি, আবার প্রমাণিত হল। একজন প্রধানমন্ত্রী এতটা দুর্বল, শেখ হাসিনা তারেক রহমানের চাইতে কয়েক হাজার গুণ যোগ্যতা সম্পন্ন, খালেদা জিয়া তারেক রহমানের চাইতে কয়েক লক্ষ গুণ যোগ্যতা সম্পন্ন ছিলেন, জিয়াউর রহমান কয়েক কোটি গুণ যোগ্যতা সম্পন্ন ছিলেন তারেক রহমানের চাইতে, হোসেন মোহাম্মদ এরশাদ কয়েক মিলিয়ন গুণ যোগ্যতা সম্পন্ন ছিল। তুলনাই হয় না। প্রধানমন্ত্রী হিসেবে কোনো গাটস নাই, ঠিকভাবে তো কথাই বলতে পারে না, ব্রেন ঠিকভাবে কাজ করে না যে কারা তার বক্তব্য ঠিক করে দিবে, কি ঠিক করে দিবে, কি বলতে হবে, কোন জায়গায় যেতে হবে, কোন জায়গায় যেতে হবে না, কোনো কিছু তো ঠিক নেই। এই তারেক রহমান রাতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ কিনা এটা নিয়ে ভাবার সময় এসেছে। আপনারা আশ্চর্য হবেন যে এ কেমন প্রধানমন্ত্রী, কোন লেভেলের, কোন কিসিমের প্রধানমন্ত্রী। ব্যাড লাক ফর বাংলাদেশ। চারদিকে তোলপাড় শুরু হয়ে গেছে তারেক রহমানের কাণ্ড নিয়ে। তবে তাকে ক্ষমা চাইতে হবে। ক্ষমা যদি না চান তাহলে সেটা অনৈতিক কাজ করবেন। দর্শক, মূল ঘটনা যাওয়ার আগে আরেকটু ভূমিকা দিই। দেখেন, প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি হয়, এটা কোনো চুরি না, এটা প্রধানমন্ত্রীর নিরাপত্তাহীনতার একটা প্রমাণ যে তাকে কেউ প্রধানমন্ত্রী মনে করে না, দুধভাত মনে করে। কারণ মন চাইলো তার প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার এটা একদম মানে সুপার সিক্রেট এবং সুপার সিকিউর একটা বিষয়, সেইটা নিয়ে বাঙালির কাছে ব্যাস মানে কেউ প্রধানমন্ত্রী মনে করে না, দুধভাত। ওই যে দুলাভাই দুলাভাই স্লোগান দেয় না সিলেটে গেলে, মানুষ মনে করে দুলাভাই কিসের প্রধানমন্ত্রী, এবং আচরণ তার গাছ একই রকম, কিসের প্রধানমন্ত্রী, দুলাভাই। এটা রাষ্ট্রের জন্য, সার্বভৌমত্বের জন্য অশনি সংকেত। কার হাতে আমার দেশের সার্বভৌমত্ব? দুলাভাইয়ের হাতে না, আমার দেশের সার্বভৌমত্ব থাকবে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে, নট কোনো দুলাভাইয়ের হাতে। এই তার টেলিফোনের তার চুরি করে হাঙ্গারির কাছে বিক্রি করার মাধ্যমে প্রমাণিত হয় যে ওটা গুণেই নেই। আবার তিনি ফুটনোটস দেন যে কেন ফ্লোরিডা সফরে যাওয়া যাবে না মশা মারা শিখতে, ওইটা জুলকারনাইন সাহেবের কাছে চলে যায়, তার হাতের লেখা সহ। মানে কোনো নিরাপত্তাই নেই। তাহলে প্রধানমন্ত্রী কি করেন? বাংলাদেশের কোনো সিক্রেসি নেই, এগুলো সব ভারত জানে নাকি? সব ভারতের। জুলকারনাইন সাহেবের কাছে গেলে ভারতের কাছে যাওয়া তো ওয়ান টু ব্যাপার। প্রধানমন্ত্রীর ফোনে কি কথা বলেন তাও মনে হয় ভারতের কাছে যায়। তো দর্শক, এই জায়গায় তারেক রহমান কি ঘটিয়েছে দেখেন এবার তার লেটেস্ট কাণ্ড। অনেক কিছু তো আপনারা জানেন। কুমিল্লা ইপিজেড করবে প্রথম, অথচ ইপিজেড আছে, এই কথা তিনি বলেছিলেন। তারপরে ফরিদপুরে নাকি সয়াবিন চাষ হয় প্রচুর। মানে মাইক হাতে নিয়ে স্ক্রিপ্টের বাইরে কিছু বলতে গেলেই ভুলভাল বলেন। কক্সবাজার গেছেন, মাইক হাতে নিয়ে স্ক্রিপ্টের বাইরে কিছু বলতে গেছেন, মাখিয়ে ফেলেছেন, সব তালগোল পাকিয়ে ফেলেছেন। লজ্জা। সোশ্যাল মিডিয়ায় যে দুষ্ট পোলাপান যে কিছু ফান করে, এই ফান দেখে আমিও মজা পাইছি। সেই ফান কেউ এটা ইন্টেনশনাল করে, কেউ ফান করার জন্য করে, এটা পার্ট অফ হিউমার। যেমন এআই দিয়ে বিভিন্ন ভিডিও এডিট করে বা ফটোকার্ড বানিয়ে ছড়ায়। এই ফটোকার্ড একটা হচ্ছে প্রোপাগান্ডার জন্য, যেটা ইলমোটিভেটেড। আবার কোনো ফটোকার্ড আছে ফান, যেমন জানিনা টিভি, আনোয়ার টিভি, এগুলো কিন্তু হিউমার, ওটা কিন্তু গুজব প্রচারের উদ্দেশ্যে না। যেমন টিভির নামই হচ্ছে গুজব টিভি। তারা একটা ঘটনাকে হিউমারাসলি প্রেজেন্ট করে, এমনভাবে উপস্থাপন করে যেটা পড়লে আমার হাসি পায় বা আপনার সবাই মজা পায়, এবং ওটা কোনো গুজব প্রচারের জন্য না, অথবা ওটা স্যাটায়ার। তো ওইরকম স্যাটায়ার, ফান বা মজার ভিডিও, ওইটা প্রধানমন্ত্রী সিরিয়াসলি নিয়ে তিনি রাজনৈতিক সমাবেশে বক্তব্য দেন। তো কেমন প্রধানমন্ত্রী বুঝেন? হিউমারও বুঝেন না, ফানও বুঝেন না, গুজবও বুঝেন না। কি বিএনপির পোলাপান একটু মজা করেছে, জামাত বাজেটের প্রতিক্রিয়ায় একটা বিক্ষোভ মিছিল করেছে। উচিত হয়েছে কি হয়নি এটা ভিন্ন কথা, উচিত না হলো এটা জামাতের অধিকার, এবং এটা বাংলাদেশের একটা ট্র্যাডিশন। বিরোধী দল নর্মালি করে যে সরকারি দল বাজেট দেয়, বিরোধী দল বিক্ষোভ মিছিল করে, এটা একটা ট্র্যাডিশনের রূপ নেই, এতে তো কিছু আসে যায় না। সেখানে জামাতের ওই বিক্ষোভ মিছিলের
মিছিলের ভিডিও এডিট করে, ভিডিওর স্লোগান হিসাবে এডিট করে ঢুকিয়ে দেওয়া হয়েছে, সিগারেটের দাম বাড়লো কেন, জবাব চাই জবাব দে, মদের দাম বাড়লো কেন, জবাব চাই জবাব দে। এখন না, এটা একটা হাসি, এটা মজা, এটা আমি মজা পেয়েছি। এই যে যারা এডিট করে জামাতের মিছিলের মধ্যে এই স্লোগান ঢুকিয়ে দিয়েছে এডিট করে, সিগারেটের দাম বাড়লো কেন, জবাব চাই জবাব দে, এটা আমি মোটেও সন্তুষ্ট না। কারণ কি, এটা একটা মজা ভাই। জামাত শিবির এরা মিছিল করে বলবে যে সিগারেটের দাম বাড়লো কেন, জবাব চাই জবাব দে, এটা কি পাগলও বিশ্বাস করে? এটা কি হয়? জামাত শিবির মানে তো এরা বিড়ি সিগারেটের বিরুদ্ধে। এদের মধ্যে জামাত 1 কোটি মানুষ নিয়ে সমাবেশ করলেও সেখানে বিড়ি সিগারেট খাওয়া হয় না। এই তো রিয়ালিটি। তো দর্শক, সেই জায়গায় এটা কেউ বিশ্বাস করে না, ফান হিসাবে নেয়। আর প্রধানমন্ত্রী তারেক রহমান ওইটা বিশ্বাস করেছেন। বিশ্বাস করে তিনি বলছেন যে জামাতের লোকজন নাকি স্লোগান দেয়, তারা ষড়যন্ত্র করছে, দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, যারা দেশের মানুষের ভালো চায় না, সিগারেটের দাম বাড়লো কেন, মদের দাম বাড়লো কেন, এই স্লোগান দেয়, মানে ভুয়া ফটোকার্ড, ভুয়া এই ফান দেখে তিনি বিশ্বাস করেছেন। তো এইগুলো দেখে যে বিশ্বাস করেছেন, এটা কোনো প্রধানমন্ত্রী? তো চীনের দুঃখ হোয়াংহোর মতো বাংলাদেশের দুঃখ তারেক জিয়া, এটা তিনি করলেন কি? এই কাজ নিয়মিত করেন। জামাতের সমালোচনা করার হাজারো জায়গা আছে, জামাতের সমালোচনা করেন ভুয়া ফটোকার্ডের উপর ভিত্তি করে। রুহুল কবির রিজভী যেরকম ওসমান হাদি হত্যার পর বলেছিলেন যে সাদিক, ওসমান হাদিকে যে গুলি করেছে সেই শুটারের সাথে সাদিক কেন চা খাচ্ছে, মানে এই ফটোকার্ড দেখে, এই ছবি দেখে তিনি বিশ্বাস করেছেন। পরে অবশ্য রুহুল কবির রিজভী বিবৃতি দিয়ে ক্ষমাও চেয়েছিলেন, তিনি বুঝতে পারেন নাই তারেক রহমানকে এইভাবে ক্ষমা চাইতে হবে। তিনি যদি মিনিমাম এথিক্স রাখেন, যদি তারেক রহমান বুঝাবে বিশ্বাস না করেন যে না এটা আমি ভুলবশত বলেছি, বুঝতে পারেন, এইভাবে ক্ষমা চান। আর জামাতের মতো একটা দল, তাদের হাজারো সমালোচনা আছে, কিন্তু তাদের উপর মদ বিড়ির দায় চাপিয়ে দিচ্ছেন, এইসব নোংরামি কোথায় পেয়েছেন? দর্শক দেখেন, যমুনা টিভি ফটোকার্ড করেছে তারেক রহমানের বক্তব্য নিয়ে। যেই বাজেটে ট্যাক্স কমানো হয় সেই বাজেটও বিরোধী দল মানে না, মদ ও সিগারেটের দাম বাড়ানো হয় সেই বাজেটও বিরোধী দলের পছন্দ হয় না। তাহলে এবার তাদের উদ্দেশ্য বুঝতে পেরেছেন? এই যে মদ ও সিগারেটের দাম বাড়ানো হয় সেই বাজেট বিরোধী দলের পছন্দ না, কে বলেছে? মদ ও সিগারেটের দাম বাড়ানো হয়েছে, এতে বিরোধী দল খুশি। জামাতের ছায়া বাজেটেও মদ ও সিগারেট বা নিকোটিন পণ্যের উপর এক্সট্রা সারচার্জ, উচ্চকর, অমুক তমুক বাড়িয়ে দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে জামাতের ছায়া বাজেটে। আমি একটু দুজন মন্ত্রীর কথা বলি, সেটা হচ্ছে কি আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ, এই দুজনকে আমি সবসময় সন্দেহের চোখে দেখি। ভাই, ইসলামী ব্যাংক নিয়ে আপনার অনেক অভিযোগ আছে যে জামাতের লোকেরা ইসলামী ব্যাংকের কাছ থেকে টাকা পয়সা নেয়। আপনি জানেন যে হাসিনা পলায়নের পরে এসালামের কাছ থেকে ব্যাংক মুক্ত হয়ে জামাত ইসলামের কাছে আবার গেছিল, এবং সেখানে জামাত ইসলাম বলতেছিল আর কি যে যারা ইসলামের কাজ করে তাদের যে মাসে মাসে চাঁদা দেওয়া লাগবে, জামাত ইসলামের ফান্ড, এরকম চাঁদা বিভিন্নভাবে নিচ্ছে, এটা সত্য কথা। এখন আপনি এই ইসলামী ব্যাংকে জামাত মুক্ত করবেন, করতেই পারেন আপনি সরকার, আপনি চাইবেন না যে বিরোধী দল হিসাবে জামাত এই ব্যাংকটাকে মানে নিয়ন্ত্রণ করুক। আচ্ছা, আপনার কাছ থেকে কোনো ভালো লোক নাই, আপনি ওই গভর্নর বানাবেন বাংলাদেশ ব্যাংকের, সেই মুস্তাক রহমানকে, যে কিনা 80 কোটি টাকা ঋণ খেলাপি। আজকে সংসদে আমির খসরু মাহমুদ চৌধুরী বলতেছে যে সে ঋণ খেলাপি না, সে ঋণগ্রস্ত। তাহলে ঋণ খেলাপি আর ঋণগ্রস্ত পার্থক্যটা কি? তোর তো এসালাম তো ঋণগ্রস্ত, সে ঋণগ্রস্ত। এখন এই মানে আমি অবাক হয়ে যাই, একটু আগে আমির খসরু মাহমুদ চৌধুরী বলতেছে যে কে ঋণগ্রস্ত না, আপনারা যে বিরোধী দলের জামাতের লোকেরা আপনারা ঋণগ্রস্ত না, তো জামাতের নেতারা টেবিল থাপড়ে বলতেছে না আমরা ঋণগ্রস্ত না। তখন তারেক রহমান বলতেছে একটা জমিদার, তারেক রহমান নিজে বলতেছে জামাতের একটা সব জমিদার, তখন বলতেছে আবার আমি খুশি যে আপনারা কেউ কিস্তিতে গাড়ি কিনেন নাই, কিস্তিতে ফ্যান কিনেন নাই, কিস্তিতে মোবাইল বিল দেন না। ভাই, কিসের সঙ্গে তুলনা? ওর 80 কোটি টাকা ওর ঋণ খেলাপি, ওর সঙ্গে আপনার ওই মোবাইল ফোনের কিস্তি তুলনা করে হতে আমি খুশি মাহমুদ চৌধুরী। আচ্ছা ঠিক আছে, ইসলামী ব্যাংকে আপনি সেই ফ্যাসিস্ট আমলের বিতাড়িত লোক খুরশিদ আলমকে আপনি কেন নিয়োগ দিলেন? কেন নিয়োগ দিলেন আপনি বলেন তো? এই কারণে আপনার এই ইসলামী ব্যাংক থেকে আপনি অবশ্যই জানেন যে 7,500 কোটি টাকা মানুষ উঠে নিয়ে গেছে, এবং বাংলাদেশ ব্যাংক থেকে আজকে ইসলামী ব্যাংক 10,000 কোটি টাকা চাইছে। যেই ব্যাংকের উদ্বৃত্ত ছিল তারা এই খুরশিদ আলমের নিয়োগের কারণে পাবলিক রাগ হইয়া বা ভীত হয়ে টাকা উঠিয়ে নিচ্ছে, এখন 10,000 কোটি টাকা চাচ্ছে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে। তাহলে এই যে আমি খুশরু মাহমুদ চৌধুরী, এই যে সাউদিন বলতেছে যে সে কি বল সাউদিন আহমেদ যে মির্জা ফখরুল ইসলাম ইসলাম না, ইসলামী ব্যাংক ইসলাম না, মানে এই যে দুইজন মন্ত্রীর কথাবার্তা, এবং আমার মতে তারা স্পষ্ট এই ইকোনমিক খাতটাকে আবারও এসালামের হাতে তুলে দিতে চায়। এই দুজনকে আমার ঘোর সন্দেহ আছে। আপনি কি মনে করেন কিনা তারেক রহমান এটাকে ট্যাকেল দিয়ে কারণ সবকিছুর উপরে কিন্তু অর্থনীতি। জনাল ভাই, এটা যদি ভাত থাকে তাহলে ভালো লাগে। আপনার কি মনে হয়? রাইট। আমি আপনাকে বলি, এই প্রথমে যে দুজন নিয়োগের কথা বলছেন, আমি আমার ব্যক্তিগত প্ল্যাটফর্মে অত্যন্ত, বিশেষ করে গভর্নর যখন নিয়োগ হয়েছে, আমি ভেহিমেন্টলি অপোজ করছি, অত্যন্ত সিরিয়াসলি অপোজ করছি। যদিও আমি আপনাকে বলতে আমার কোনো দ্বিধা নাই, একসময় উনি জিনাইনে আমাদের সাথে 2-1টা মিটিংয়ে উনি অ্যাটেন্ড করছে, কিন্তু আপনি যদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখেন, আমি সিরিয়াসলি এই সরকারের তাকে কোনো অবস্থাতেই নিয়োগ দেওয়া এটা উচিত হয় নাই, এটা ভুল বলে আমি মনে করি। তারপর একইভাবে খুরশেদ আলমকে নিয়োগ না দেওয়াই উচিত ছিল, কারণ খুরশেদ আলমের গায়েও যেহেতু আওয়ামী লীগের আমলে ডেপুটি গভর্নর ছিল। আপনি ব্যাংকে মুক্ত করবেন ভাই, যোগ্য লোকের অভাব আছে, আপনি ডক্টর দেবপ্রিয় বাবুকে দেন, না আপনাদের এমপি আছেন একজন, যোগ্য লোকের কোনো অভাব নেই, রেজাকি বিয়াকে দেন না অনেক। আচ্ছা, রেজাকি তো এমপি সে তো সরকারি কর্মচারী পারবে না, আর অনেকে আছে তো, অনেকে আছে। আপনার কেন ওই খুরশেদকে দিতে হবে যে ফ্যাসিবাদের আমলে ব্যাংক? এইটা সরকারের এই নিয়োগ, এই দুটাই অত্যন্ত মানে অগ্রহণযোগ্য, এবং আমি সমালোচনা 100 বার করবো এবং করছি, সেটা আমি আপনার সাথে এখানে দ্বিমত করার কিছু নেই। আমাদের দেশের যোগ্য লোকের কোনো অভাব নাই, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা বড় বড় চার্টার অ্যাকাউন্টেন্ট অনেক আছে, যাদেরকে আপনারা সবাই চিনি। আচ্ছা, এখন প্রশ্ন আসতেছে জামাতে, দেখেন এই যে এসালাম এটা ফোকলা করে দিছে, 80,000 কোটি টাকা শুধু এই ব্যাংক থেকে নিছে।
তারপরে ওই যে আরো 5টা না 7টা ব্যাংক যে ইসলামিক গ্রুপ করছে আমাদের ইন্টারিম সরকার এর গভর্নর, ওইটার অবস্থা আরো খারাপ। ওই যে গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এগুলো মিলে একটা ব্যাংক করছে না, এটার অবস্থা আরো খারাপ। সম্মিলিত ইসলামী ব্যাংক, সম্মিলিত ইসলামী ব্যাংক, রাইট, হ্যাঁ সম্মিলিত ইসলামী ব্যাংক, মানে 5টা না 7টা ব্যাংক আছে। তো এই যে, এবং অনেক ব্যাংকের অবস্থা খারাপ। এই দিন আমি একটা রিপোর্ট দেখলাম, বাংলাদেশের মানে প্রায় 50টা ব্যাংকের মধ্যে 40টার অবস্থায় একদম শেষ করে ফেলছে মনে করেন। সবগুলা কোনো মতে উঠতেছে। এখানে স্পেশালি ইসলামী ব্যাংকের প্রসঙ্গ যেহেতু আসছে, আমি আপনাকে একটা কথা বলি, সরকার এবং বিরোধী দল শুড বি রেজিলিয়েন্ট। ইসলামী ব্যাংক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1978 থেকে শুরু করে উনি উনার জীবদ্দশায় দেখে যেতে পারেন নাই, 1983 সালে এটা শুরু করছে। কিন্তু এটার যে 16 জন যে উদ্যোক্তা ছিলেন বাংলাদেশি, 30% মালিক, 70% মালিক আপনি জানেন। সেই সময় ফুয়াদ আব্দুল হামিদ আল খতিব বাংলাদেশের সৌদি আরবের রাষ্ট্রদূতকে স্পেশালি সৌদি বাদশাহ খালেদ বলছিলেন যে প্রেসিডেন্ট জিয়া বাংলাদেশে ইসলামী ব্যাংক করতে চায়, আমাদের সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, আমিরাতের বড় বড় ব্যাংক, আল রাজি, আবুধাবি ব্যাংক সবাই ইনভেস্ট করছে, 70% মালিকানা তাদের ছিল। এবং এই ব্যাংক ছিল বাংলাদেশের সেরা ব্যাংক, এখনো সেরা ব্যাংক, যদিও ফোকলা করে ফেলছে এই এসালম গ্রুপ নামে শয়তানের বাচ্চাগুলো, হাসিনা দালালগুলা। এখন প্রশ্ন হচ্ছে এই ব্যাংকটা ধীরে ধীরে ভালো হয়ে আসতেছে, এবং এখন চেয়ারম্যান এবং এমডি নিয়োগ নিয়ে জামাত ইসলামী তীব্র প্রতিবাদ করছে, এবং এটা আমি অ্যাকসেপ্ট করে নিলাম। কিন্তু এরপরে কিন্তু আছে, এরপরে আপনি কেন আপনার দেশের এই সেরা ব্যাংকটাকে আপনি আবার ফোকলা করতে চাচ্ছেন? ফোকলা বলতে আমি বলতে চাচ্ছি, আপনি প্রতিবাদ করছেন সেটাও ঠিক আছে, আপনি এখন টাকা উঠাচ্ছেন কেন? কি কারণে উঠাচ্ছেন? এটা কি আপনার ব্যক্তিগত, কি আপনার কোনো সমস্যা হয়েছে? এই যে নাবিল গ্রুপ নাকি, যার 20,000 কোটি টাকা যে এসালামের এজেন্ট ছিল, যে জামাতের কর্মপরিষদের সদস্য বলা হচ্ছে, সে কি আপনার এখানে আপনাদের কিংবন যোগাচ্ছে? সে কি টাকা তো উঠাচ্ছে সাধারণ মানুষ, সাধারণ মানুষ ভয় উঠাচ্ছে আর কি। না, আপনি যদি ভয়ে উঠান, সরকার টেক কেয়ার করবে, সরকার আপনার টাকা দিয়ে দিবে, কিন্তু ব্যাংকটা তো ফোকলা হয়ে যাবে। আপনি টাকা করতে দিবেন, ছাপাইতে হবে। তো ছাপানো মানে কি? মুদ্রাস্ফীতি বাড়া। তো সরকারি দল ব্যাংক ফোকলা হয়ে যাবে সেটা আমি বুঝবো, সরকার বুঝে না কেন? এই খুরশিদ এমন কি? সরকারের বোঝা উচিত, সরকারের বোঝা উচিত, বিরোধী দলের বোঝা উচিত। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, মিশন ভাই আমি আপনাকে বলি, হাটাজারি চট্টগ্রামের আপনি জানেন, যেখানে হেফাজতে ইসলামী ব্যাংকের আসল পাওয়ার কথা আমি আপনাকে দুই একটা কথা বলি, আপনি নিশ্চয়ই জানেন, তারপর আমি বলি। হেফাজতে ইসলামকে, আমি ব্রাঞ্চের নামটা বললাম না, কয়েকশো কোটি টাকা ইসলামী ব্যাংকে রাখছে, ওরা কোনো ইন্টারেস্ট নেয় না, ওরা কোনো রকমের লাভ নেয় না। এইরকম অন্তত 10, 20, 50টা বড় বড় কোম্পানি আছে, বড় বড় ইসলামিক প্রতিষ্ঠান আছে, বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে, যারা এই ব্যাংকে টাকা রাখে শুধুমাত্র সেন্টিমেন্ট, আমি সুদ নিব না, খেয়াল করেন। এবং দ্বিতীয় হচ্ছে আপনার মতো যারা বাংলাদেশে রেমিটেন্স পাঠান, অন্যান্য যত ব্যাংক আছে তারা যত টাকা এখান থেকে আপনার বিদেশি মুদ্রা রেমিটেন্স পায়, ইসলামী ব্যাংক এক হাতার চেয়ে বেশি পায়। আমি কখনো ইসলামিক রেমিটেন্স পাঠাইনি, সত্য কথা। আপনি হয়তো টাকা নেই, আপনি হয়তো আমি ডাচ বাংলায় পাঠাই। আপনি ডাচ বাংলা, ঠিক আছে, আপনি হয়তো পাঠান। আমি বলছি, আমি যতটুকু ব্যাংকার থেকে জানতে পারছি আর কি। আচ্ছা গেল, এখন আমি মনে করি সরকারি দল এবং বিরোধী দল, বিশেষ করে জামাত ইসলামী, আপনাদেরকে অনুরোধ করবো, প্লিজ, পর্দার ভিতরে অনেক কথা হয়। এই ব্যাংক বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের মানুষের স্বার্থ এখানে সবচেয়ে বেশি জড়িত। আপনারা রাজনীতি করবেন ঠিক আছে, কিন্তু ব্যাংক নিয়ে টানাটানি করা, ব্যাংক নিয়ে টানাহেসরা করে মানুষের সর্বনাশ করবেন, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। দয়া করে আপনারা পার্লামেন্টে অনেক কথা বলবেন, কিন্তু পার্লামেন্টের পিছনে আমরা জানি আপনারা আবার বসেন। দয়া করে হাসিনা বাংলাদেশের অর্থনীতি, এই যে আপনি বললেন অর্থনীতি সবকিছু, পেটে ভাত না থাকলে কোনো কিছু ভালো লাগবে না, এমনকি ধর্ম ভালো লাগবে না, কোরআন শরীফও ভালো লাগবে না, নামাজও ভালো লাগবে না। তো সুতরাং দয়া করে মানুষের টাকা পয়সা, এমনিতে শেখ হাসিনা আমাদের দেশটারে শেষ করে দিছে, 90% দেশ নাই যেখানে, যেই দেশের 5 লক্ষ না 8 লক্ষ কোটি টাকা পাচার হয়ে যায়, 8 লক্ষ কোটি টাকা যে দেশ থেকে পাচার হয়ে গেছে, সেই দেশে যদি আপনারা আবার এইসব টানাটানি ব্যাংক নিয়ে করেন, দয়া করে প্রধান দুই দলকে অনুরোধ করি, আপনারা দয়া করে ইসলামী ব্যাংক সহ বাংলাদেশের সকল ব্যাংক নিয়ে পর্দার অন্তরালে বসেন। এগুলা রেটরিক ভালো না, আমি হ্যান করেঙ্গা তুমি ত্যান করেঙ্গা, এগুলা আমরা চাই না। দর্শক, এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আর ভিডিওটি দেখে আপনারা কি জানলেন, বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তারা ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এরকম নিত্য নতুন গরম গরম নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন। আজকে কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো নিউজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের বিডি নিউজ ভিশনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।